সবাই দেখতে পাচ্ছেন? নমস্কার। মঞ্চে উপবিষ্ট জেলা নেতৃত্বের মধ্যে জেলার চেয়ারম্যান, সভাপতি সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সহ সাংসদ সহ ব্লক সভাপতি, পঞ্চায়েতের সভাপতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান, আপনারা ঠেলাঠেলি করবেন না, হুড়োহুড়ি করবেন না, আমি যাব ওদিকে। সবাই দেখতে পাবে। মিডিয়াকে মিডিয়ার কাজ করতে দিন, ওদেরকে ওদের কাজ করতে দিতে হবে ধৈর্য সহকারে। ও ভাই বসো, তুমি শান্ত হয়ে, আমি আসবো ওদিকে, বসো। যারা উপস্থিত রয়েছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা পরিষদ সভাধিপতি থেকে শুরু করে অশোক দেব রয়েছেন, ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার জেলা চেয়ারম্যান, বজবজের বিধায়ক, সুন্দরবন সাংগঠনিক জেলার জেলা চেয়ারম্যান নমিতা সাহা সহ দুই জেলা সভাপতি, ডায়মন্ড হারবার যাদবপুরের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী এবং সুন্দরবন সাংগঠনিক জেলার দলের সভাপতি জয়দেব হালদার সহ এলাকার জনপ্রিয় সাংসদ সদস্যা সায়নী ঘোষ রয়েছেন, প্রতিমা মণ্ডল রয়েছেন, বাপি হালদার রয়েছেন, আমাদের বিধানসভার অধ্যক্ষ এবং বর্ষিয়ান বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় রয়েছেন, মন্ত্রী বঙ্কিম হাজরা রয়েছেন, দিলীপ মণ্ডল রয়েছেন। এছাড়াও প্রত্যেক এমএলএকে, যেহেতু মানুষ অনেকক্ষণ ধরে এসছে, আমি একযোগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। বয়োজ্যেষ্ঠরা যারা আছেন তাদের সকলকে প্রণাম, ছোটরা যারা আছেন তাদের সকলকে ভালোবাসা। প্রথমেই আপনাদের সকলকে ইংরেজি নববর্ষ 2026 সালের শুভেচ্ছা জানাই। নতুন বছর সবার খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। আগামী দিনগুলো আপনাদের জীবনে অনেক সুখ নিয়ে আসুক, পরিবার পরিজনদের সকলের আগামী দিনগুলো সমৃদ্ধশালী হয়ে উঠুক। সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহর কাছে এই প্রার্থনা করছি। আজকের এই সভা সবাই দেখতে পাচ্ছেন এখন, আজকের এই সভা যেখানে এক মাস ধরে আমি বাংলার বিভিন্ন প্রান্তে যাব, মানুষের পাশে দাঁড়াবো, বিশেষ করে এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন মানুষের যাতে কোনো অসুবিধা না হয় আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াবো। আগামীকাল আমি আলিপুরদুয়ার যাব, ফিরে এসে 6 তারিখ বীরভূম যাব, 7 তারিখ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর করে 8 তারিখ মালদা করব। তারপর 9, 10, 11, 12 টানা একদম জানুয়ারি মাস চলবে। আপনারা মাঠে ময়দানে লড়াই করবেন, আমিও আপনাদের সহকর্মী সতীর্থ হিসেবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে মাঠে ময়দানে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। কিন্তু আজকে এই সভা আবার জিতবে বাংলার যে শুভ সূচনা, এটা আমরা আজকে দক্ষিণ 24 পরগনা এবং বারুইপুরের মাটি থেকে এর শুভ সূচনা করলাম। অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল, বিশেষ করে সাংবাদিক বন্ধুরা, যে দক্ষিণ 24 পরগনা তো তৃণমূল কংগ্রেসের শক্তিশালী ঘাঁটি, তাহলে দক্ষিণ 24 পরগনায় কেন এর শুভ সূচনা বা প্রথম মিটিংটা করতে হলো? কেউ বলতে পারবে যে কেন প্রথম মিটিং? যতই করো হামলা আবার জিতবে বাংলা, এই যে কর্মসূচি, এর প্রথম কর্মসূচি কেন বারুইপুরে হচ্ছে, কেন দক্ষিণ 24 পরগনায় হচ্ছে, কেন এই মাটিতে হচ্ছে? তার কারণ
আমরা যখন কোনো শুভ কাজে বেরোই, বড় কাজে যাই, তখন মা বাবার আশীর্বাদ নিয়ে বেরোতে হয়। আমি বারে বারে বলেছি, কালীঘাটে আমার জন্ম হতে পারে, কিন্তু ঈশ্বরের কাছে প্রার্থনা করি মৃত্যু যেন এই জেলার মাটিতে হয়। কালীঘাট যদি আমার কর্মভূমি হয়, কালীঘাট যদি আমার জন্মভূমি হয়, দক্ষিণ 24 পরগনা আমার কর্মভূমি। তাই আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে, ভালোবাসা নিয়ে, শুভেচ্ছা নিয়ে, স্নেহকে পাথেয় করে, আশীর্বাদকে পাথেয় করে আজ থেকে এই লড়াই শুরু করলাম বাংলার মাটিতে। আপনাদের আশীর্বাদ রয়েছে, সাথে রয়েছেন। বাকি বাংলা আমি বুঝে নেব। দক্ষিণ 24 পরগনা আপনারা লড়বেন তো? মমতা বন্দ্যোপাধ্যায়কে 3 বার বাংলার মানুষ মুখ্যমন্ত্রী করেছে, এবং প্রতিবার যদি কোনো জেলা অগ্রণী ভূমিকা পালন করে, সেই জেলার নাম দক্ষিণ 24 পরগনা। সিপিএম এর যখন রমরমা বাজার, সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, 2008 সালের পরিবর্তনের চাকা এই দক্ষিণ 24 পরগনা জেলা ঘুরিয়েছিল। তাই আজকে প্রথম সভা দক্ষিণ 24 পরগনা জেলায় বারুইপুরের মাটিতে। আমি ইতিমধ্যেই তৃণমূলের প্রত্যেকটা কর্মী সমর্থক এবং বাংলার মানুষকে কথা দিয়েছি যে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা এবং ভোট শতাংশ 2021-এর নিরিখে 26-এ বাড়বে। 2021-এ তৃণমূল জিতেছিল 214, এবার একটা হলেও আসন বাড়বে। আপনাদের কথা দিতে হবে সেই একটা আসন যেন এই দক্ষিণ 24 পরগনা থেকে হয়। এবার ভাঙড় তৃণমূল কংগ্রেসকে জিততে হবে, 31-এ 31 দক্ষিণ 24 পরগনা করতে হবে। তার জন্য আমাদের যত পরিশ্রম করার করতে হবে, মানুষকে সাথে নিয়ে সংঘবদ্ধভাবে লড়তে হবে। আপনারা যেখানে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে, যে বুথে ঢুকতে বলবেন ঢুকবে, যে পাড়ায় সভা সমিতি করতে বলবেন করবে, কিন্তু একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিকভাবে মাথা ছাড়া দেওয়ার সুযোগ করা যাবে না। আমরা এদেরকে বাংলা বিরোধী বলেছিলাম, জমিদার বলেছিলাম। আজকের মানুষ বাংলায় বুঝতে পারছে যে কেন এদেরকে বাংলা বিরোধী বলা হয়েছে, কেন এদেরকে জমিদার বলা হয়েছে, কেন এদেরকে বলেছি বাংলা বিরোধী। তার কারণ শুধুমাত্র বাংলার প্রকল্প নয়, বাংলার রাস্তা, বাংলার বাড়ি, গরিব মানুষের 100 দিনের পারিশ্রমিক, 100 দিনের কাজের বরাদ্দই বন্ধ নয়। মানুষকে ভাতে মারতে চেয়েছে এই বিজেপির নরেন্দ্র মোদীর সরকার। তাই আজকে শুধুমাত্র এরা বাংলার প্রকল্পের টাকা বন্ধ করেই শান্ত নয়, বাংলার গরিব মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে এসআইআর নিয়ে এসছে। এরা নিয়ে এসছে এসআইআর, আর মানুষ গণতান্ত্রিকভাবে ভোটের বাক্সে জবাব দিয়ে করবে এদের বিরুদ্ধে এফআইআর। বিশুদ্ধ লোহা দেখেছেন, সেই লোহাতে যত আপনি মারবেন, যত আঘাত করবেন, লোহার উপর যত প্রহার করবেন, যত পোড়াবেন, যত তাতাবেন, সেই লোহা তত শক্তিশালী হয়। তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো, যত আপনি অত্যাচার করবেন আর যত আপনি আঘাত করবেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল তত চাঙ্গা হবে আর দল তত শক্তিশালী হবে। আমি তো প্রায় 2 মাস আগে বলেছি যে এসআইআর করার পরেও আপনার যত শক্তি আছে আপনি প্রয়োগ করুন। তৃণমূল কংগ্রেসের
আসন সংখ্যা বাড়বে বলেছি কিনা? বিজেপির নেতাদের ক্ষমতা থাকলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক, কেউ মানা করেনি। তাহলে বিজেপির নেতা কর্মীরা এত ভয় পাচ্ছে কেন? এত ভয় কিসের? দুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা সোনার বাংলা করব। তাহলে পাশে ত্রিপুরা, সোনার ত্রিপুরা হচ্ছে না কেন? সোনার আসাম হচ্ছে না কেন? সোনার বিহার হচ্ছে না কেন? মধ্যপ্রদেশে জল খেতে গিয়ে 11 জনের মৃত্যু। একটা মানুষকে বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন। সেই পানীয় জল যে বিজেপির ডবল ইঞ্জিন সরকার দিতে পারে না, সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনো মৌলিক অধিকার নেই। যে বিজেপি আমলে দিল্লিতে বায়ু দূষিত হয়ে গেছে, মানুষ নিঃশ্বাস নিতে পারে না, জল দিতে পারে না, বায়ু দিতে পারে না। বলেছিল বছরে 2 কোটি বেকারদের চাকরি দেব। নরেন্দ্র মোদী আজকে ক্ষমতায় 11 বছর। 11 বছরে তাহলে কত চাকরি দেওয়া উচিত? 1 বছরে যদি 2 কোটি চাকরি দেওয়ার কথা এরা বলে থাকে, তাহলে 11 বছরে কত চাকরি হয়? 22 কোটি। কত চাকরি হয়? এদিকে যারা আছেন 1 বছরে 2 কোটি চাকরি দেবো বলেছিল, 11 বছরে কত চাকরি হয়? 22 কোটি। ভারতবর্ষে কটা বিধানসভা আছে? যেমন বাংলায় 294টা বিধানসভা রয়েছে, ভারতবর্ষ জুড়ে 4123টা বিধানসভা আছে। এই 4123টা বিধানসভার মধ্যে আমি বাংলার কথা ছেড়ে দিলাম, যদি গুজরাট বা উত্তরপ্রদেশের একটা বিধানসভায় নরেন্দ্র মোদী সরকার দেখাতে পারে 22 কোটি চাকরি আর 4123টা বিধানসভা, আপনি যদি ভাগ করেন তাহলে প্রত্যেক বিধানসভায় 53,000 চাকরি দেওয়ার কথা। নরেন্দ্র মোদী সরকার যদি প্রমাণ করে একটা বিধানসভায় 50,000 ছেড়ে দিলাম, 5,000 চাকরি দিয়েছে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না, আজ থেকে রাজনীতি ছেড়ে দেবো, এত বড় কথা বলে দিয়ে গেলাম। দেখাতে পারবেন? মিথ্যে কথা, মিথ্যে প্রতিশ্রুতি, মিথ্যে জুমলা, আমাদের অপমানিত করা, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, এরপর বিজেপির কাছে আমাদের গণতন্ত্রের উবাচ নিতে হবে। আপনারা দেখেছেন গত মাসে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতা পাঠ অনুষ্ঠান বিজেপির বাবুরা অর্গানাইজ করেছিল। গীতা পাঠ অনুষ্ঠান, লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, গীতার একটা শ্লোক এরা বলতে পারবে না। সেখানে একটা গরিব যুবক দিন আনে দিন খায়, সে চিকেন প্যাটিস বিক্রি করছে বলে তাকে ধরে মারা হয়েছে। কেউ লাথি মারছে, কেউ হাতে মারছে, কেউ ডান্ডা দিয়ে মারছে, উদম পেটানো হয়েছে। কোথায় পেটানো হয়েছে? গীতা পাঠ অনুষ্ঠানে। তারপর পুলিশ যখন অভিযুক্তদের গ্রেপ্তার করেছে, এই বিজেপির নেতারা সেই অভিযুক্তগুলোকে যারা বেল পেয়ে জেল থেকে বেরিয়েছে তাদের মালা পরিয়ে বরণ করেছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। যারা গীতার অনুষ্ঠানে একটা যুবকের উপর চিকেন প্যাটিস বিক্রি করে বলে হামলা চালিয়েছে, তাদের কাছে বাংলার কোনো মানুষকে হিন্দুত্ব শিখতে হবে না। তার কারণ আপনি যদি সত্যি গীতা পড়ে থাকেন, গীতার 5ম অধ্যায় 18 নম্বর শ্লোক শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে, বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী সুনিচৈবা স্বপাকে চা পণ্ডিতঃ সমদর্শিনঃ। তার মানে একটা কুকুরের মধ্যেও আমি ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান, একটা গরুর মধ্যেও আমি বিরাজমান, একটা পিঁপড়ের মধ্যেও আমি বিরাজমান, আর মানুষের মধ্যেও আমি বিরাজমান। সে গীতা পাঠের অনুষ্ঠানে একজন যুবককে চিকেন প্যাটিস বিক্রি করে বলে মারছে, এর জবাব বাংলা দেবে না? কে কি খাবে, কে কি পড়বে, কে কি বিক্রি করবে, কে চিকেন রোল খাবে, কে ফিশ পকোড়া খাবে, কে চাউমিন খাবে, কে ভেজ প্যাটিস খাবে, কে ডিমের ঝোল খাবে,
কে কাতলা মাছ খাবে দিল্লির বাবারা ঠিক করবে, দিল্লির নেতারা ঠিক করবে। আমরা কি পড়বো, আমরা কোথায় খাবো, আমরা কি কোথায় থাকবো, কি রঙের জামা পরবো, কাকে ভালোবাসবো, কাকে বিয়ে করব, আমার ফ্রিজে কি থাকবে, পাতে কি থাকবে, পরনে কি থাকবে, বিজেপির দালালরা ঠিক করবে। যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস আছে, বাংলার মানুষের দিকে যদি চোখ উঁচু করে তাকিয়েছো, চোখ তুলে তাকিয়েছো, গণতান্ত্রিক ভাবে যেভাবে মানুষ জবাব দিয়েছে 24 আর 21 ভোটে, 26ও ব্যতিক্রম হবে না। আমি দক্ষিণ 24 পরগনার মায়েদের, ভাইদের, দাদাদের, সমবয়সীদের বলবো, আমি কাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে যাব। খালি এই জেলার দায়িত্বটা আপনারা নিজের কাঁধে নিন, বাকি বাংলা আমরা সামলে নেবো যারা তৃণমূল কংগ্রেসের সৈনিকরা আছি। আপনারা নেবেন নেবেন। এই যে আজকে র্যাম্প হয়েছে, সবার খুব কৌতূহল, কেন র্যাম্প হয়েছে, কেন র্যাম্প হয়েছে, সংবাদ মাধ্যমের খুব কৌতূহল, যারা এসছেন আপনাদের কৌতূহল, সোশ্যাল মিডিয়ায় অনেকের কৌতূহল। কৌতূহল আছে তো যে হঠাৎ করে এত বড় র্যাম্প কেন, কে হাঁটবে, কে হাঁটবে, কৌতূহল ছিল, কৌতূহল আছে। এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত আপনারা দেখবেন। 3 জনকে নিয়ে আসুন। আমি কেন র্যাম্প করিয়েছি আপনাদের দেখানোর জন্য। আগে দেখুন, আসুন দিদি আসুন। এখানে 2 জন ভদ্রলোক আছে, একজন ভদ্রমহিলা আছে, সবাই দেখতে পাচ্ছেন? দাদা এদিকে একটু দেখান, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন সবাই? আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। আপনারা দেখতে পাচ্ছেন? এদিকে যারা আছে, এদিকে যারা আছে, এদিকে যারা আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা সবাই দেখতে পাচ্ছেন? এখানে আমি একা আছি, আমার পাশে 2 জন ভদ্রলোক, একজন ভদ্রমহিলা আছে। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনার? আসুন আমার সাথে আসুন। এই 3 জনকে দেখে কি মনে হচ্ছে আপনাদের? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ঠিক মনে হচ্ছে? এই 2 জন ভদ্রলোক দিয়ে দেখছেন, 2 জনের বাড়ি হচ্ছে মেটিয়াবুরুজ বিধানসভা, আর বৌদির বাড়ি হচ্ছে কাকদ্বীপ বিধানসভা। দেখতে পাচ্ছেন? কি আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? এবার শুনুন, ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। এই জন্য আমি রাম মানিয়েছি। আর এরকম 3-4টে কেস না, খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। কোনোদিন মৃত ব্যক্তিদের র্যাম্পে হাঁটতে দেখেছেন? 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 এই কারণ আমি তৈরি করেছি যে এদের কি চক্রান্ত, বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে
এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে। আরে আমরা যতদিন আছি একটা মানুষের মৌলিক অধিকার আমরা যেতে দেবো না। দিল্লি আগামী দিন তৃণমূল যাবে, বিজেপির দালালরা তৈরি থাকো, ভ্যানিশ কুমার তৈরি থাকো, তৃণমূল দিল্লিতে যাবে। আজকে যা মাঠে লোক হয়েছে আমি ছেড়ে দিলাম। রাস্তায় পাটুলি থেকে আসার সময়, পাটুলি থেকে শুরু করে এই ময়দান অবধি প্রায় 20-22 কিলোমিটার রাস্তা, সোনারপুর হয়ে এলাম। রাস্তার দুধারে যা লোক ছিল, 1/3 লোক যদি দিল্লিতে যায়, জ্ঞানেশ কুমার অমিত শাহ বানের জলে ভেসে যাবে, চোখে দেখা যাবে না। খালি রাস্তায় যা লোক ছিল বানের জলে ভেসে যাবেন। আজকে এসআইআর এর কারণে যারা মারা গেছেন তাদের দায় কার? অপরিকল্পিত এসআইআর এর কারণে যারা আত্মহত্যা করছেন তাদের মৃত্যুর দায় কার? আজকেও একজন ভদ্রমহিলা বর্ধমান দক্ষিণে ফুলমালা, জয় বাংলা বাবা, জয় বাংলা, ফুলমালা, আসুন দাদা বৌদি আপনারা আসুন। ফুলমালা দেবী বলে একজন রয়েছে যিনি মারা গেছেন। আজকে তিনি আত্মহত্যা করেছেন, তাকে নোটিশ পাঠিয়ে 5 তারিখ ডাকা হয়েছিল। আপনি ভাবুন, লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে 1,36,00,000 লোককে জোর জবরদস্তি নোটিশ পাঠিয়ে ডাকা হচ্ছে। আরে বিজেপির যদি শত্রুতা থাকে আপনি নোটিশ পাঠিয়ে আমাকে ডাকবেন, আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের কর্মীদের ডাকবেন, আপনি নোটিশ পাঠিয়ে তৃণমূলের নেতাদের ডাকবেন। আপনি সাধারণ মানুষকে নোটিশ পাঠাচ্ছেন কোন সাহসে? যারা বাংলা না জিততে পেরে বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে তাদেরকে আমরা জবাব দেব না? যারা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অপমান করেছে তাদেরকে আমরা শিক্ষা দেব না? 2016 সালে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছিল, মনে আছে না ভুলে গেছেন? নোটবন্দির নাম করে যারা লাইনে দাঁড়িয়েছিলেন মনে আছে না ভুলে গেছেন? আবার 10 বছর পরে 2026 এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়েছে, মনে আছে? মনে থাকবে? আগামী নির্বাচনের দিন শেষবার একবার লাইনে দাঁড়াবেন। তারপর আমাদের এখন 2027-এ কোনো নির্বাচন নেই, 28-এ আবার পঞ্চায়েত। আগামী 26, 27, 28 একবার লাইনে দাঁড়াবেন। দাঁড়িয়ে ইভিএম এর বোতামটা এমনভাবে টিপবেন যারা আপনাকে নোটিশ পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে, তাদেরকে আনম্যাপ করতে হবে। আনম্যাপড, মৃত যারা মারা গেছে, 85 জন আত্মহত্যা করার চেষ্টা করেছে, তার মধ্যে প্রায় 50-51 জন সাধারণ মানুষ আর 30 জন, প্রায় 30-35 জন বিএলও। তার মধ্যে প্রায় 56 জন মারা গেছে 2 মাসে। 56টা তর তাজা প্রাণ চলে গেছে। কি মায়েরা জবাব দেবেন না? দেবেন না? দেবেন না? আমরা জয় বাংলা বলি বলে আমাদের বাংলাদেশি বলা হয়। ভারতবর্ষের স্বরাষ্ট্রপতি, ভারতবর্ষের প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, দেশের প্রেসিডেন্ট, ভারতবর্ষের রাষ্ট্রপতি এই বাংলার মাটিতে কলকাতায় এসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জয় বাংলা বলে গেছে। আপনি শুনুন, বিজেপির সাংসদ অনন্ত মহারাজ দেশের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি বলছে। আমি বলছি না, কে বলছে? বিজেপির সাংসদ বলছে। শুনবেন? দাঁড়ান, ভিডিওটা নিয়ে এসছি, চালাই। অভিষেক ব্যানার্জি বলছে না, শুনতে পাচ্ছেন?
আবার চালাচ্ছি আর একবার শুনুন। ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি, বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি, পাকিস্তানি। বলছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি। আমি বলছি না, বিজেপির এমপি বলছে। বিজেপির এমপি বলছে যে ভারতবর্ষের রাষ্ট্রপতি পাকিস্তানি আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলাদেশি। যে বিজেপি এমপিকে বিজেপির এমএলএরা ভোট দিয়ে নির্বাচিত করে রাজ্যসভায় পাঠিয়েছে, সেই বিজেপির এমপি অনন্ত মহারাজ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে পাকিস্তানি আর বাংলাদেশি বলছে। এরা বাংলাদেশ নিয়ে বড় বড় ভাষণ তোলে, বড় বড় কথা বলে, বড় বড় হম্বিতম্বি করে, ধমকি দেয়, চমকায়। এই বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন মোহাম্মদ ইউনূসে বাংলাদেশের সরকার ভালো। শুনবেন, আমি তথ্য ছাড়া কথা বলি না। এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশ। এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশ। সরকার চলছে, শুনছেন? ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশ। এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশ। সরকার চলছে, এর থেকে তো ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশ। বলছে এর থেকে ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে, মানে বাংলা সরকার থেকে ইউনূসের সরকার ভালো চলছে বাংলাদেশে। আপনারা গত 20 দিন বা 1 মাসে বাংলাদেশে যে নির্মমভাবে দীপু দাসকে হত্যা করেছে তার ঘটনা দেখেছেন। আর বিজেপির নেতা যার নেতৃত্বে হিন্দুদের মারা হচ্ছে তাকে সার্টিফিকেট দিচ্ছে। এই হচ্ছে বিজেপির হিন্দুত্ব। আমি বলছি না, বিজেপির নেতার মুখের কথা ভিডিওতে চালালাম। আর যদি মিথ্যে হয়, বুকের পাটা থাকে, তাহলে আমার বিরুদ্ধে মামলা করে হাইকোর্টে মামলা করে আমাকে জেলে ঢোকাও। দুধ কা দুধ, পানি কা পানি। কে সত্যি কথা বলছে? আমি তো ওপেন বলছি। এখানে এত ক্যামেরা রয়েছে, যে কেউ রেকর্ড করছে, মিডিয়ার বন্ধুরা রয়েছে, আপনাদের সবার হাতে ফোন রয়েছে। ওপেন মাইকে চালিয়ে শোনালাম তো। এরা নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা, ধারক বাহক বলে দাবি করে। যারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ সান্যাল বলে, যাদের নেতৃত্বে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি 2019-এ ভাঙা হয়েছিল, যাদের বাংলার সভাপতি এবং বর্তমানে কেন্দ্র সরকারের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার স্বামী বিবেকানন্দকে অজ্ঞ বামপন্থীর প্রোডাক্ট বলেছিল, যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে আক্রমণ করে, তারা বাংলা বাঁচাবে? যারা দিল্লির দালালি করে, দিল্লির নেতাদের জুতো চাটা ছাড়া আর কোনো কাজ নেই, যাদের খালি বাংলার মানুষের টাকা আটকে দিল্লির নেতাদের কাছে নাম্বার বাড়ানো যাদের একমাত্র কাজ, তারা বাংলার সম্প্রীতি রক্ষা করবে? তারা বাংলার মানুষকে জল দেবে, কল দেবে? আপনি শুনে রাখুন। আর একটা ঘটনা আপনাদের সকলকে বলি। বালুরঘাটের সাংসদের নাম কি? সুকান্ত মজুমদার। আপনারা দেখেছেন সমাজ মাধ্যমে 3-4 দিন আগে আমার কাছে 2জন ছেলে এসছে। আমি তাদের সাথে যোগাযোগে ছিলাম। তাদেরকে আলাদা করে মহারাষ্ট্রে তারা 7 মাস জেল খেটেছে। তাদের একমাত্র দোষ যে তারা মহারাষ্ট্রে গিয়ে কেন বাংলায় কথা বলেছে। একজনের বাড়ি তপনে, একজনের বাড়ি কুমারগঞ্জে। তপন আর কুমারগঞ্জ দুটোই বালুরঘাট লোকসভা কেন্দ্রের অধীনে। একজনের নাম অসিত সরকার আর একজনের নাম গৌতম বর্মন। গৌতম বর্মন কি করে জানেন? গৌতম বর্মন বিজেপির বুথের সভাপতি। তারা বলছে যে আমরা বাংলায় কথা বলেছি বলে আমাদের মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ হাতে লকআপ লাগিয়ে একদম থানায় নিয়ে গিয়ে জেলে ঢুকিয়েছে। আমাদের একমাত্র দোষ, আমরা বাংলায় কথা বলেছি, জোর জবরদস্তি আমাদের বাংলাদেশি বানিয়ে জেলে ঢুকিয়েছে। তো আমি বললাম, তোমাদের সাংসদ ওখানে, বিধায়ক তোমরা ফোন করনি? বলছে দাদা কষ্টের কথা কি বলবো। বউকে ফোন করে বললাম, বউ গিয়ে সুকান্ত মজুমদারের সাথে কথা বলে পায়ে ধরে হাউমাউ করে কাঁদলো।
একটা ফোন পর্যন্ত করেনি, বলছে জেলে গেছে যাক। আরে মহারাষ্ট্রে সরকার বিজেপির, বালুরঘাটের সাংসদ বিজেপির, দুজনে সহকর্মী, একটা ফোন করে আপনি বলতে পারেন না যে আমার এলাকার একটা মানুষকে অন্যায়ভাবে বাংলাদেশি বলে আখ্যায়িত করে জেলে ঢুকিয়েছেন, এটা আমরা মানব না, তাকে ছাড়ুন। এইটুকু বিবেক, এইটুকু আত্মসম্মান বোধ, এইটুকু সচেতনতা বাংলার প্রতি ভালোবাসা যার নেই, তারা আর যাই হোক কোনোদিন বাংলাকে ভালোবাসতে পারে না। সেই বিজেপির বুথ সভাপতি গৌতম বর্মনকে মহারাষ্ট্রের লোয়ার কোর্টে আমরা লড়াই করে বালুরঘাটে তার বাড়িতে পৌঁছে দিয়েছে, যে তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। বিজেপির বুথ সভাপতিকে তার বাড়িতে পৌঁছে দিয়েছে। যে বিজেপি নিজের বুথ সভাপতিকে রক্ষা করতে পারে না, সে বিজেপি বাংলার মানুষকে রক্ষা করবে? সে বিজেপি আপনাদের রক্ষা করবে? যে বিজেপি 5 বছর শুধু কেড়েছে, আবাসের টাকা কেড়েছে, জলের টাকা কেড়েছে, সর্বশিক্ষা মিশনের টাকা কেড়েছে, রাস্তার টাকা কেড়েছে, 100 দিনের টাকা কেড়েছে, সেই বিজেপি আপনাদের টাকা দেবে? আজকের দিনে দাঁড়িয়ে এই মুহূর্তে বাংলার বকেয়া পাওনা দিল্লি কেন্দ্রের সরকারের কাছে প্রায় 2 লক্ষ কোটি টাকা। বিজেপির নেতারা এসে বলছে যে বিজেপি জিতলেও আমরা লক্ষ্মীর ভান্ডার দেবো সবাইকে। আমি এই মঞ্চ থেকে আর একটা চ্যালেঞ্জ ছুড়লাম, বাপের বেটা হলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন। বাংলা বাদ দিন, পাশে ত্রিপুরা আপনারা ক্ষমতায়, আসাম আপনারা ক্ষমতায়, মেঘালয়ে আপনাদের সরকার, এনডিএ সরকার, আপনাদের সরকার রাজস্থানে, মধ্যপ্রদেশে আপনারা ক্ষমতায়, উত্তরপ্রদেশ আপনারা ক্ষমতায়, উত্তরাখণ্ড আপনারা ক্ষমতায়, ছত্তিশগড় আপনারা ক্ষমতায়। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার 2,30,00,000 মহিলাকে কোনো প্রশ্ন ছাড়া, কোনো এলিজিবিলিটি ছাড়া, কোনো বাধ্যবাধকতা ছাড়া সবাইকে প্রতি মাসে 1,000 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দেয়। আপনি 12টা-15টা রাজ্যের মধ্যে একটা রাজ্যে যদি বাস্তবায়িত করে দেখাতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি করবে না। একটা রাজ্যে আমরা সবাইকে দিয়েছি, এরা ঘোষণা করেছে। বিহারে বলেছিল ক্ষমতা এলে 2 লাখ টাকা দেবো, 10,000 টাকা দিয়ে কেটে পড়েছে, আর দেখানি। মহারাষ্ট্রে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দেবো, তারপর কি দেখলাম, ভেরিফিকেশনের নাম করে প্রায় 70 লাখ মহিলাকে বাদ দিয়ে দিয়েছে। 60 লাখ 70 লাখ মহিলাকে বলছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় পড়ে না। এই হচ্ছে বিজেপি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, আর একদিকে মোদী সরকার নিচ্ছে। আপনি কার সাথে থাকবেন সিদ্ধান্ত আপনার। তৃণমূল জিতলে 2 মুঠো ভাত, আর বিজেপি থাকলে ধর্মে ধর্মে আঘাত আর সংঘাত। তৃণমূল জিতলে দুয়ারে রাশন, আর বিজেপি জিতলে দুয়ারে ভাষণ। তৃণমূল থাকলে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ থাকবে, আর বিজেপি থাকলে বাংলাকে ভাতে মারবে। কার সাথে বাংলার মানুষ থাকবে, সিদ্ধান্ত বাংলার মানুষকে নিতে হবে। আমরা একমাত্র দল, ভারতবর্ষে একমাত্র দল, এখানে বুথে কাজ করার মতো কর্মী কারা আছে হাত তুলুন তো। ভারতবর্ষে তৃণমূল একমাত্র দল যে প্রতিবার নির্বাচনে যাওয়ার আগে নিজের রিপোর্ট কার্ড মানুষের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরে। দল করবেন যখন, একমাত্র দল। বিজেপির রিপোর্ট কার্ড দেখেছেন 10 বছরে? আমরা 2021-এর নির্বাচনের আগেও রিপোর্ট কার্ড দিয়েছি, 2026-এর নির্বাচনের আগেও 15 বছরের আমাদের উন্নয়নের পাঁচালী তৈরি করে পুঙ্খানুপুঙ্খ হিসেব আমাদের সরকার কি করেছে মানুষকে পৌঁছে দিয়েছে। এটাই তৃণমূল কংগ্রেস। কোনো এদের কাছে ইস্যু নেই। আপনার যদি রাজনৈতিক লড়াই লড়তে হয়, আপনি বাছুন যে আপনি 10 বছর 11 বছর ক্ষমতায় আপনি বাংলাকে কত টাকা দিয়েছেন।
আপনি জানেন গত 7 বছরে বাংলা থেকে এই বিজেপির সরকার কত টাকা তুলে নিয়ে গেছে? শুনুন আপনারা, জিএসটি আর ইনকাম ট্যাক্সের মাধ্যমে 2017-18 সাল বাংলা থেকে তুলে নিয়ে গেছে 63,000 কোটি টাকা। 2018-19 বাংলা থেকে নিয়ে গেছে 84,000 কোটি টাকা। 2019-20 বাংলা থেকে নিয়ে গেছে আবার 84,000 কোটি টাকা। 2020-21 বাংলা থেকে নিয়ে গেছে 80,000 টাকা, 80,000 কোটি টাকা। 2021-22 অর্থবর্ষ বাংলা থেকে তুলে নিয়ে গেছে 1,01,000 কোটি টাকা। 2022-23 বাংলা থেকে তুলে নিয়ে গেছে 1,13,000 কোটি টাকা। 2023-24 বাংলা থেকে তুলে নিয়ে গেছে 1,22,000 কোটি টাকা। গত 7 বছরে খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে 6,50,000 কোটি টাকা। আমি তো হিসেব দিচ্ছি, এদেরকে বলুন হিসেব দিতে। এরা হিসেব দিতে পারবে? পারবে? বিজেপির নেতা কর্মীরা যখন প্রচারে আসবে, এদের জন্য আপনার 100 দিনের কাজের টাকা 4 বছর ধরে বন্ধ। হাইকোর্ট সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও এরা 100 দিনের টাকা চালু করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, তোমরা না চালু করলে আমাদের বাংলা মহাত্মাশ্রী চালু করে বাংলার মানুষকে কাজ দেবে। এরা গরিব মানুষের আবাসের টাকা বন্ধ করে রেখেছে। গত বছর 12 লক্ষ লোককে, প্রকৃত প্রাপক যারা, আমাদের রাজ্য সরকার সম্পূর্ণ নিজের কোষাগার থেকে টাকা দিয়েছে, সম্পূর্ণভাবে নিজের কোষাগার থেকে। 50 লক্ষ লোকের আবাসের টাকা বন্ধ। বাকি যারা আছে করলে তৃণমূল কংগ্রেসই করবে। বিজেপি 1 টাকা দিয়ে কোনোদিন কাউকে সাহায্য করেনি। বিজেপির 12 জন সাংসদ বাংলা থেকে রয়েছে। জিজ্ঞেস করুন, বাংলার স্বার্থে কোনো একটা প্রকল্প বন্ধ হওয়ার কারণে প্রতিবাদ করে একটা চিঠি লিখেছে যাতে বাংলার মানুষকে কোনো রকম সুরাহা করা হয়? কেউ একটা চিঠি দেখাতে পারবে না। মানুষকে ভাতে মারা পাতে মারার চক্রান্ত। আর এই বিজেপি খালি বাংলাদেশ, রোহিঙ্গা, আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করতো না, বলতো বাংলায় বাংলাদেশি থাকে। আমরা গত পরশুদিন ইলেকশন কমিশনের অফিসে গেছি দিল্লিতে। আমি জ্ঞানেশ কুমারকে বলেছি, কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে আপনি তালিকা প্রকাশ করুন। করতে পারবেন? করতে পারবেন? তালিকা প্রকাশ করতে পারেন। উল্টে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল। আরে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে। আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছি। তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব? হ্যাঁ, তৈরি থাকো, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে, তখন কে বাঁচাবে? পালানোর পথ খুঁজে পাবে না, পালানোর পথ খুঁজে পাবে না। বাংলার বাংলাদেশি থাকে, বাংলায় বাংলাদেশি থাকে। তাহলে কাশ্মীরে কি করে পেহেলগামে 26 জন পর্যটক মারা যাচ্ছে? দিনের আলোয় জঙ্গিরা গুলি করে একদম ঝাঁঝরা করে মেরে দিচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঘুমাচ্ছে, কেন্দ্রীয় সরকার ঘুমাচ্ছে। শুনুন, আমি আপনাদের বলছি, 2026-এর নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন, আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন। দক্ষিণ 24 পরগনা জেলার কোনো আসনে তৃণমূলের জয়ের ব্যবধান যেন 50,000-এর নিচে না হয়, আপনাদের সুনিশ্চিত করতে হবে। সে ডায়মন্ড হারবার হোক,
মথুরাপুর হোক, জয়নগর হোক আর যাদবপুর হোক, বারুইপুর হোক বা সোনারপুর হোক, কুলতলি হোক বা সাগর হোক, রায়দিঘি হোক বা পাথর প্রতিমা হোক, সর্বত্র জোড়া ফুলকে এমন ভাবে শক্তিশালী করতে হবে যে যা আঘাত তোমরা দিয়েছো পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিন বাংলায় বিজেপি শূন্য, এটা সুনিশ্চিত করতে হবে। বাংলার উপর হামলা, বাংলার উপর আঘাত, বাংলার উপর মার, বাঙালিকে কষ্ট দেওয়া, প্রাণে মারা, আরে আমরা ঘাস ফুলের দল, কাটবে যত, বাড়বো তত, ফুটবে তত ফুল, রক্ত দিয়ে লিখে যাব আমরা তৃণমূল। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দুহাত তুলে, দুহাত তুলে জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি বলবো যতই করো হামলা, আপনারা বলবেন আবার জিতবে বাংলা। গলায় যত আওয়াজ আছে দুহাত তুলে, দিল্লির জমিদাররা যেন বুঝতে পারে বাংলার শক্তি কি, সবাই দুহাত তুলে একদম গলায় যত আওয়াজ আছে জোরে বলবেন। আমি বলবো যতই করো হামলা, আপনারা বলবেন যতই করো হামলা, 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 ভারতের সংবিধানের উপর যতই করো হামলা, বাঙালির উপর যতই করো হামলা, বাংলার উপর যতই করো হামলা, বাংলার মানুষের উপর যতই করো হামলা, আরে যতই দাও মামলা, মামলা হোক বা হামলা, মামলা হোক বা হামলা, দার্জিলিং থেকে ধর্মতলা, কুচবিহার থেকে চণ্ডীতলা, দুহাত তুলে, কুচবিহার থেকে চণ্ডীতলা, দার্জিলিং থেকে ধর্মতলা, দার্জিলিং থেকে ধর্মতলা, দার্জিলিং থেকে ধর্মতলা, ভেঙে দাও বিজেপির জুমলা। যতই করো হামলা, 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 আবার জিতবে, 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 আবার জিতবে। জয় বাংলা, 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 জয় বাংলা। ছাদে যারা আছো জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।